হলুদ পোড়ার ধোঁয়া তৈরি হচ্ছে, আর আমি অবাক হয়ে বইয়ের দিকে তাকিয়ে আছি। শিউরে উঠে ভাবছি, একে তো এতদিন দেখিনি। এ কে? হলুদ পোড়ার ধোঁয়ার চোটে বউ চেঁচিয়ে বলল, ওরে থাম থাম, আমি দণ্ডি মিস্ত্রি। পিরিমল চিক্কুর ছেড়ে বলল, দণ্ডে? তুই দণ্ডে? হ্যাঁ গো হ্যাঁ, আমি দণ্ডে। তুই বৌমাকে ধরলি যে? ধরার আর মানুষ পেলি নে তুই? হাত কাটা জামা পরে চুল এড়িয়ে দাঁড়িয়ে ছিল যে সন্ধ্যাবেলা, দেখে লোভ হলো তাই ধরলুম। ঠাকুমা বললেন, ও পরিমল, ওকে জিজ্ঞেস কর না এখন কোথায় থাকে। পিরিমল একগাল হেসে বলল, হাল বৃত্তান্ত না জেনে কি ছাড়বো ভাবছেন মা? ও দণ্ডে, আজকাল তুই থাকিস কোথায়? অসত্যতলা তো আর নেই। কখনো ভয়, কখনো হাসি, কখনো বা দুঃখ, কখনো বা প্রেমিক প্রেমিকার রোম্যান্টিক গল্প, কখনো বা অ্যাডভেঞ্চার, আবার কখনো রহস্য। সমস্ত রকমের গল্প নিয়ে আপনাদের গল্পের স্টেশন গপ্প শোনা যাক। নমস্কার বন্ধুরা, গপ্প শোনা যাক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা প্রতি শনিবার সন্ধ্যে 7টা নাগাদ একটি করে গল্প পোস্ট করব। আশা করব আপনারা সেগুলো পছন্দ করবেন। গপ্প শোনা যাক চ্যানেলটি বিভিন্ন ধরনের গল্পের সমাহার। আজকে গপ্প শোনা যাক চ্যানেলের গল্প গোড়াচাঁদ মিত্রের লেখা আশ্রয়। গল্পটি আমরা নিয়েছি গোড়াচাঁদ মিত্র দ্বারা প্রকাশিত তারা অশরীরী এই বইটি থেকে। গল্প পাঠে ও গল্পের সূত্রধার সালমান, দণ্ডি এবং লোকতাত্ত্বিকের ভূমিকায় সৌভিক, পিরিমল ও ডাক্তারবাবুর ভূমিকায় অনিমেষ, ঠাকুমা এবং বৌমার ভূমিকায় সুমি, বাড়ির কাজের লোকের ভূমিকায় সালমান। শুরু হচ্ছে গোড়াচাঁদ মিত্রের লেখা আশ্রয়। আমাদের গ্রামে বিদ্যুৎ এলে দণ্ডি আবার আশ্রয়চ্যুত হয়েছিল। সে থাকত গ্রামে ঢোকার মুখে বিশাল একটা অশ্বত্থ গাছে। এই গাছটার আদি বাসিন্দা ছিল সুদাং খেপি। তাকে ভাগিয়ে দণ্ডি গাছটা দখল করেছিল। লোকেরা বলা বলি করত, বেচারি সুদাং গেছে স্টেশনের ওখানে থুরথুরে পড়ে থাকা একটা বাগানের ভিতর। গ্রামের কয়লাকুড়নির মেয়েরা নিঝুম সন্ধ্যাবেলায় মাঝে মাঝে আবছা তাকে দেখতে পেত। বিদ্যুতের তার সোজাসুজি টানতে গেলে ওই অসত্য গাছটা কাটা ছাড়া আর উপায় ছিল না। কুড়ুলের কোপ পড়ার সময় গাছটার সে কি চিৎকার! গ্রামের অন্য প্রান্ত থেকে তা শোনা যাচ্ছিল। লোকেদের মতে ওই চিৎকারে দণ্ডিরই তীব্র আপত্তির প্রতিধ্বনি ছিল। কে ছিল এই দণ্ডি? দণ্ডি ছিল স্বাধীনতা যুগের সন্ধিকালে এক দক্ষ কাঠের মিস্ত্রি। তক্ষণ শিল্পে তার মতো নিপুণ ইদানিং দুর্লভ। এ অঞ্চলের অনেক বিত্তমান মানুষদের ঘর ধরে তার অসাধারণ নকশা চাতুর্য এখনও খুঁজলে মিলতে পারে। দণ্ডি ছুতোর যৌবনের শেষের দিকে হরিমতি বষ্টুমীর প্রেমে পড়ে বষ্টম হয় এবং মধুকরী ধর্ম অবলম্বন করে। ধর্মত্যাগের জন্য অবশ্যই প্রেমজনিত পদস্খলনের চাইতে কাজের অভাবটাই গুরুত্বপূর্ণ কারণ বলে মনে হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে পুরনো গ্রামীণ বৃত্তগুলো নিষ্ফল হয়ে যাচ্ছিল। কেন যাচ্ছিল তা বিজ্ঞ সমাজতাত্ত্বিকরাই বলতে পারবেন। স্কুলের টিফিন পিরিয়ডে একদিন রাস্তায় ভিড় দেখে ছুটে যায় এবং শিউরে উঠে দেখি হরিমতি বষ্টুমী দণ্ডির পায়ে বিচুলির দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নদীর ধারে আগার অবধি তাদের অনুসরণ করছিলাম। কিছুদিন পরে দণ্ডির খুলিটা একটা বেগুন ক্ষেতের কাকতারুয়ার ডগায় দাঁত বার করে আছে দেখে খুব ভয় পেয়েছিলাম।
সেখানে নদীর জলে শেগর ডুবিয়ে দাঁড়িয়েছিল যে হিজল গাছ, দিনের শেষে বাড়ি ফেরা ক্ষেতমজুর আর রাখালরা বলতো সেটাই হয়েছে এখন দণ্ডির আখাড়া। কিন্তু পরের এক প্রকাণ্ড বন্যায় গাছটা উপড়ে ভেসে যায়। ফলে সে ঠাঁই ছাড়া হয়ে চলে আসে আকলু মোড়লের বাড়ির কানাচে একটা ঢ্যাঙা তালগাছের ডগায়। নিশুতি রাতে দণ্ডির বাটালি, তবুপুন আর কোপের হরেক শব্দ শোনা যেত। মাঝে মাঝে ঠিক চাঁদ অস্ত যাওয়ার সময়টাতে চেরা গলায় খঞ্জনি বাজিয়ে সে তার প্রিয় গানটা গেয়ে উঠত। সূর্যাস্তে জীবিতদের যদি সন্ধ্যা হয়, চন্দ্রাস্তে মৃতদের সন্ধ্যা হতেই পারে। তবে দণ্ডির এসুকটুকুও বরবাদ করতে বর্ষার দেবতা থুতু ফেললেন এবং তালগাছের মাথা জ্বলে গেল। দণ্ডি আবার আশ্রয়চ্যুত হয়ে গ্রামের শেষে অসত্য গাছটা জবরদখল করল। আমাদের গ্রামের মৃতদের এই এক স্বভাব ছিল, তারা জীবিতদের কাছাকাছি থাকতে চাইত। আমরাও তাদের পরিত্যাগ করতে চাইতাম না। তারা আমাদের জীবনকে আগের মতোই প্রভাবিত করত। কে মৃত্যুর পর কোথায় থাকছে আমরা তার খবর রাখতাম। আমাদের গ্রামীণ মানুষদের নীতিবোধ মৃত্যুর পরেও সক্রিয় থেকে যেত। কোনো যুবতী বধূ এলো চুলে নিরিবিলি জলের ঘাটে দাঁড়িয়ে থাকলে কিংবা নির্লজ্জের মতো অসম্মত বাস হলে তারা তাদের শাস্তি দিতে চাইত। বধূটির ভর উঠত, তখন ডাকা হতো পিরিমল ওঝাকে। পিরিমলের হলুদ পোড়ার ধোঁয়া ও ঝাঁটা খেয়ে বধূর মুখ দিয়ে সেই মৃত মানুষটি বলে দিত কেন তাকে ধরেছে সে। সম্মাত্ত যুবতী মেয়ে অমন করে একা বুকের কাপড় খুলে দাঁড়িয়েছিল কেন? তবে এই সুযোগে মৃত মানুষটি আশাসিত আহার জুটিয়ে নিত, সেই সব সুস্বাদু লোভনীয় খাদ্য যা সে বেঁচে থেকে খেতে পায়নি। দুধ, রসগোল্লা, পাকা কলা প্রচুর পরিমাণে দাবি করত এবং গোগ্রাসে বধূটির মুখ দিয়ে খেয়ে তবে তাকে ছেড়ে চলে যেত। কিন্তু পরিমল ছিল হাড়বজ্জা দুষ্টু বুদ্ধি লোক। জল ভরা ঘড়া দাঁতে কামড়ে কিংবা ইদারা ডিঙিয়ে যাওয়ার হুকুম দিত, তা পেটে খেলে পিঠে সয়। আমাদের গ্রামে বিদ্যুৎ আসার পর আমরা দণ্ডিকে খুঁজছিলুম তন্ন তন্ন করে। গ্রামে তত বেশি গাছপালা আর ছিল না। দণ্ডি ছিল কাঠের মিস্ত্রি। কাঠের উৎস হিসেবে গাছকে তার ভালো লাগার কথা, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দুর্ভিক্ষের বছর তাহের ঠিকাদার আমাদের গ্রামটিকে প্রায় বৃক্ষশূন্য করতে পেরেছিল। বয়স্ক গাছের সংখ্যা কমে গিয়েছিল, যা ছিল তা সবই পুরুষ মৃতদের দখলে। দণ্ডির পক্ষে তাদের হটিয়ে স্থান দখল করা সম্ভব ছিল না। স্ত্রীলোক মৃতদের আশ্রয় ছিল সচরাচর বাড়ির আনাচে কানাচে, পিছনের ছাদতলায়, পুকুর ঘাটে, গোয়াল ঘরের চালে, এইসব আজে বাজে জায়গায়। এক অন্ধ বৃদ্ধা যাকে বলা হতো কানি বামনি, সে থাকতো রাখালরাজ গোসাইয়ের ভিটেই। প্রায় দিন সন্ধ্যাবেলা খেলার মাঠ থেকে ফেরার সময় আমরা তার সঙ্গে রসিকতা করতে ছাড়তুম না। চেঁচিয়ে আঙুল নেড়ে বলতুম, ঠাকমা কটা আমল নড়ে। ভিটের নিম্বনে সন্ধ্যার হাওয়া উঠত নড়ে, সেই হাওয়ার সুর ধরেই গালাগাল দিত কানি বামনি। আমরা হিহি করে হাসতে হাসতে পালিয়ে আসতুম। সেই ভিটেই এখন রাখালবাবুর ছোট ছেলে এসে পাকা দালান তুলেছে। বাইরের ঘরে ধান ভাঙা, ময়দা পেশা এইসবের কল, বিদ্যুতের আলো জ্বলছে। কানি বামনিকে পরে আবিষ্কার করা হয়েছে স্টেশনের বেলইয়ার্ডে। আমরা বলা বলি করি, কেন কেন ওরা উদ্বাস্তু হয়ে রেল লাইনে গিয়ে আশ্রয় নিচ্ছে? ওরা কি শহরের দিকেই চলে যাবে শেষমেশ? যেমন করে এই গ্রামের জীবিতদের অনেকে চলে গেছে। আমাদের এই চিন্তার যুক্তি আছে। জীবিত বহু লোক ছানাপোনা বউকে নিয়ে জঙ্গলে গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কিছুদিন বাস করছে দেখতে পায়। তারপর তারা ট্রেনে চেপে চলে যায় শহরে। মৃতরাও তাদের অনুসরণ করবে, এতে অবাক হওয়ার কিছু আছে কি? তাই আমরা অবাক হই না, শুধু ভাবি একের পর এক এইভাবে সবাই গ্রাম থেকে আশ্রয়চ্যুত হয়ে চলে গেলে আমরা বা আমাদের বংশধরেরা একটা রহস্যময় জগৎকে হারিয়ে ফেলব ক্রমশ। বেঁচে থাকাটা এত বেশি প্রত্যক্ষ, এমন মায়াহীন হয়ে যাওয়াটা কি কাম্য হতে পারে মানুষের?
মৃতদেরও স্নেহ ও অভ্যাস জীবিতদের ছেড়ে চলে যায়নি এতকাল। আমরাও তাদের নিয়ে থেকেছি। কত সুন্দর সন্ধ্যা ও রাত দুপুর, কত ঘুঘু ডাক। নিঝুম দিন দুপুরে আমরা তাদের কথাবার্তা শুনেছি, শুনেছি তাদের সুখ দুঃখের সঙ্গীত, তাদের কাজকর্মের শব্দপুঞ্জ। জীবিতদের শরীরে তাদের যন্ত্রণার আক্ষেপ দেখে বিষণ্ণ বোধ করেছি। হাসপাতালের ডাক্তার হিস্টেরিয়া বলতে পারেন, কিন্তু পরিচিত কোনো যুবতী চোখের সামনে অপরিচিতা ও রহস্যময়ী হয়ে ওঠার বিস্ময় আর কিভাবে পাবো আমরা? গ্রামে বিদ্যুৎ আসার পর আমার বিয়ে হলো। বিয়ের কিছুদিন পর এক রাত্রে ঘরের কপাটে অদ্ভুত একটি চির খাওয়ার শব্দ শুনে বউ চমকে উঠে বলল, ও কিসের শব্দ? আমার বউ এক সমৃদ্ধগঞ্জের মেয়ে। সে আমাদের গ্রামের লোকের ভূতপ্রেতের প্রতি সরল বিশ্বাসকে নিয়ে রসিকতা করে। সে তাদের জঙ্গলি বলে। এই পাড়াগাঁয়ে সে নিজেকে মনে করে নির্বাসিত। সে অন্য মেয়েদের সঙ্গে ভূত নেই বলে তর্ক করে, তাদের উপহাস করে। সে রাত্রে শব্দটা ছিল রহস্যময়। পাছে আমাকে বউ ঠাট্টা করে, আমি এড়িয়ে গেলুম, কিন্তু আমার খটকাটা লেগেই রইল। আমাদের বাড়িটা খুব পুরানো। ঘরের কপাটগুলো প্রকাণ্ড, কপাটে দারুণ সব কারুকার্য। শুনেছিলুম বেশিরভাগই দণ্ডি ও তার বাবার হাতের কাজ। অনেক রাতে বউ আমাকে জাগিয়ে দিয়ে বলল, খাটে কিসের বিচ্ছিরি শব্দ হচ্ছে? ঘুম আসছে না। সত্যি কিসের একটা শব্দ হচ্ছিল, খুবই গোপন ও গম্ভীর সেই শব্দ। খিসকাপ, তুরপুন কিংবা বাটালির শব্দের সুদূর প্রতিধ্বনির মতো। আলো নিভিয়ে টের পেলুম ওই শব্দ এবং বললুম, ঘুণ পোকার শব্দ। কিন্তু খটকাটা বেড়ে গেল। নিশুতি নিঝুম রাতে মস্তিষ্কের ভিতর ছড়িয়ে পড়া ওই সব সুন্দর রহস্যময় শব্দপুঞ্জ সত্যি কি ঘুণ পোকার? দণ্ডি ও তার বাবার হাতের নিপুণ শিল্প এ বাড়ির অনেক দারুকর্মে রয়ে গেছে। তাহলে কি আশ্রয়চ্যুত হয়ে দণ্ডি এ ঘরেই আশ্রয় নিয়েছে? অনেক রাতে কপাটে মৃদু খিসকাপের খসখস শব্দ হঠাৎ হঠাৎ ভেসে উঠে থেমে যায়। পালঙ্কের গভীরতা থেকে তুরপুনের চাপা ঘর ঘর শব্দ শুনি। ঘুমোতে পারি না। কিছুদিন পরে জানলা দিয়ে জ্যোৎস্না এসে বইয়ের মুখে পড়েছে। রূপ দেখতে গিয়ে হঠাৎ দেখি সে নিঃশব্দে হাসছে। কালো চুলের মধ্যিখানে হলুদ মুখের হাসি। শিউরে উঠে বললুম, কি হলো? অমনি বউ হি হি করে বিকট হেসে উঠল। তারপর আমার গালে মারল প্রকাণ্ড এক চর। তার হাসির শব্দ, আমার ভয়ার্ত চিৎকার বাড়ির লোকেদের ঘুম ভাঙিয়ে দিল। বউ তখন বিছানায় উঠে বসে এলো চুল দুলিয়ে দুর্বোধ্য কিসব আউড়ে চলেছে। সুতরাং অত রাতে পিরিমল ওঝাকে আসতে হলো। হলুদ পোড়ার ধোঁয়া তৈরি হচ্ছে, আর আমি অবাক হয়ে বউয়ের দিকে তাকিয়ে আছি। শিউরে উঠে ভাবছি, একে তো এতদিন দেখিনি। এ কে? হলুদ পোড়ার ধোঁয়ার চোটে বউ চেঁচিয়ে বলল, ওরে থাম থাম, আমি দণ্ডি মিস্ত্রি। পিরিমল চিক্কুর ছেড়ে বলল, দণ্ডে? তুই দণ্ডে? হ্যাঁ গো, হ্যাঁ আমি দণ্ডে। তুই বৌমাকে ধরলি যে? ধরার আর মানুষ পেলি নে তুই? হাত কাটা জামা পরে চুল এড়িয়ে দাঁড়িয়েছিল যে সন্ধ্যাবেলা, দেখে লোভ হলো তাই ধরলুম। ঠাকুমা বললেন, ও পরিমল, ওকে জিজ্ঞেস কর না এখন কোথায় থাকে। পিরিমল একগাল হেসে বলল, হাল বৃত্তান্ত না জেনে কি ছাড়বো ভাবছেন মা? ও দণ্ডে, আজকাল তুই থাকিস কোথায়? অসত্যতলা তো আর নেই। এই ঘরের কপাটে পালঙ্কে ভাগাভাগি করে আছি। অবাক হয়ে পিরিমল বলল, ভাগাভাগি মানে? বাবা তো আছে কপাটে অনেক কাল থেকে,
আমি তো আছি পালঙ্কে। তোর বাবা কপাটে আছে বলিস কি রে দণ্ডে? হ্যাঁ, বাবার কপাল দুটোর উপর বড্ড লোভ। পিরিমল সবার দিকে অর্থপূর্ণ কটাক্ষ করে বলল, ঠিক আছে, তুই বৌমাকে ছাড়। ইস, ছাড়বো বললেই হলো, এমনি এমনি ছাড়বো? কি নিয়ে ছাড়বি তাই বল আগে শুনি। ঠিক সেই সময় হঠাৎ আবির্ভাব ঘটল হাসপাতালের ডাক্তারবাবুর। হয়েছিল কি, আমার ছোট ভাই পিঙ্কু নতুন জেনারেশনের। সে ভূতে বিশ্বাস করে না। শহরের কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করে। সেদিন সে বাড়িতে ছিল। কখন গিয়ে ডাক্তারবাবুকে ঘুম থেকে উঠিয়েছে। প্রকাণ্ড শরীর ডাক্তার কমলক্ষ বোসের। দুবদাব শব্দ করে ঘরে ঢুকেই স্মেলিং সল্টের শিশি ঠেসে ধরলেন ভূতগ্রস্তার নাকে। সে নেতিয়ে পড়ে গেল। তারপর বুক ও পেট কাঁপতে শুরু করলো এবং তারপর ফোঁস করে একটা শব্দ ছেড়ে চোখ খুলল। পিরিমল গুম হয়ে ঝুলিতে তার জিনিসপত্র গুছিয়ে বাড়িয়ে গেল। লক্ষ্য করলুম ঠাকুমা ভারী মুখে সরে গেলেন। ডাক্তার বোস একটু হেসে বললেন, কেমন বোধ করছো বৌমা? বৌমা আস্তে আস্তে বলল, ভালো। ডাক্তার বোস যাই বলুন, ওই ঘরটাতে আর আমাদের থাকতে দেওয়া হয়নি। এরপর মাঝে মাঝে বইয়ের মধ্যে দণ্ডির আভাস পেলেই স্মেলিং সল্ট শুকিয়ে দিতুম। তবে ডাক্তার বোস যা বলেছিলেন তাই হলো। বাচ্চা হবার পর বউয়ের ওই বালাইটা ঘুচে গিয়েছিল। তারপর পিঙ্কুর বিয়ে হলো। পিঙ্কু তার বউকে নিয়ে দণ্ডি ও তার বাবার আশ্রয়ে ঢুকে পড়ে। আশ্চর্য ব্যাপার, আর কিছু ঘটল না। পিঙ্কুর বউ বহাল তবিয়তে রয়ে গেল। তার মানে দণ্ডি ও তার বাবা দুজনেই আবার আশ্রয়চ্যুত হয়েছিল। তাছাড়া ঘরটার ওই স্তব্ধতা ও নিরুপদ্রব হওয়ার আর কি কোনো কারণ থাকতে পারে? গেল কোথায় ওরা? আমি তন্ন তন্ন খুঁজতুম। লোকেরাও খোঁজাখুঁজি করত ভেতর ভেতর। তারা জানে মৃতরা জীবিতদের ছেড়ে সহজে যেতে চায় না। কিন্তু যা দিনকাল পড়েছে, স্বাধীনতার পর যোজনা এসে গ্রামের চেহারা হু হু করে বদলে দিচ্ছিল। পাশের রাস্তাটা চওড়া হয়ে কংক্রিট স্ল্যাবে মোড়া হলো। ছোট্ট একটা বাজারও বসে গেল সেখানে। রাজনীতি এসে ঢুকলো গ্রামে। পুরনো দলাদলির চেহারা জটিল করে ফেলল। দুবেলা দাঙ্গা, খুন জখম, বোমাবাজি, রীতিমতো শ্রেণী সংগ্রাম শুরু হয়ে গেল। এই অবস্থায় জীবিতরা নিজেদের নিয়েই ব্যস্ত। মৃতদের সঙ্গে যোগাযোগ হারিয়ে যেতে বাধ্য। এবং এইভাবে একটা আলাদা জগৎ, বস্তুত একটা আলাদা গ্রাম, যা জীবিতদের গ্রামেরই গভীরতর রহস্যময় একটা প্রতিরূপ। যে দর্পণ বিম্ববৎ থেকেছে হাজার হাজার বছর ধরে, তা মুছে গেল, কারণ দর্পণটাই গেল ভেঙে গুড়িয়ে। মায়াহীন এক রুক্ষ এবং কর্কশ বস্তুগত গ্রাম নিয়ে আমাদের এখন বেঁচে থাকা। এই বিশাল ভাঙন ও নবপত্তনের পর কলকাতা থেকে আমার এক বন্ধু এলেন আমাদের গ্রামে। তিনি একজন লোকতাত্ত্বিক। প্রাচীন লোকবিশ্বাস ও সংস্কার নিয়ে তিনি গবেষণা করেন। তিনি যদিও ব্যাপারটা এভাবেই ব্যাখ্যা করলেন, আমি বুঝেছিলাম তিনি আসলে ভূতপ্রেতের বিষয়ে একটা ডক্টরেট অর্জনের তালে আছেন। কারণ তিনি প্রথমেই আমাদের গ্রামে করকম ভূত ছিল এবং তাদের গতিবিধি ও ক্রিয়াকলাপ সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন। দণ্ডির বৃত্তান্ত তিনি খুব মন দিয়ে শুনে কী সব নোট করে নিলেন। তারপর বললেন, তুমি তখন শিল্পী না কি একটা বলেছিলে যেন? আসলে আমরা গ্রামীণরা শহরের মানুষের সঙ্গে কথা বলার সময় প্রচুর তৎসম শব্দ ব্যবহার করে থাকি। বললুম,
হ্যাঁ, দণ্ডী ছিল বংশানুক্রমে তক্ষণ শিল্পী। লোকতাত্ত্বিক রহস্যময় হেসে বললেন, তুমি তক্ষকের ডাক কখনো শুনেছ? অবাক হয়ে বললুম, কেন? গ্রামে থাকি যখন, তখন তক্ষকের ডাক শুনবো না? না শোনার কারণ নেই। আমাদের বাড়ির পিছনে ডোবার ধারে একটা ডুমুর গাছে ছেলেবেলায় তক্ষকের ডাক শুনতাম। মুরগির মতো কক কক করে ডাকতো। লোক সংস্কৃতিবিদ খুব হাসলেন। তারপর মাথা নেড়ে বললেন, কক কক নয়, ঠক ঠক। তক্ষক কেন বলে জানো? সে সরীসৃপ, গাছের ডালে ওই রকম ঠক ঠক শব্দ করে। লোক সমাজে তাকে ছুতোর মিস্ত্রি ধরে নিয়েই তক্ষণ শিল্পের সঙ্গে জড়িয়েছিল। তক্ষক শব্দের মূলে তক্ষণ আছে। আমার বিজ্ঞ বন্ধু এরপর দুরাহ তত্ত্ব আওড়াতে শুরু করলেন। তিনি বললেন, সংস্কৃতে তক্ষণ ও ফার্সিতে তত্ত্বা বা তক্ষত একই মূলজাত। বাই মহাভারতের শুরু জন্মজয়পুত্র রীক্ষিতের সর্পবংশ ধ্বংস নিয়ে। তারপর তিনি হস্তিনাপুরে নয়, তক্ষশিলায় রাজধানী পত্তন করেছিলেন। আসলে তক্ষশিলা ছিল তক্ষণ শিল্পের কেন্দ্র। কিন্তু তক্ষণের সঙ্গে সাপের সম্পর্ক কি প্রমাণ করেছে জানো কি? তক্ষণ শিল্পীদের টোটেম ছিল সাপ বা নাগ, তার মানে পরীক্ষিত। আমার বউ চা আনলে তিনি চুপ করলেন। রসিকতা করে বললুম, এই ভদ্রমহিলাকেই দণ্ডী পেয়েছিল জানো। বউ ভুরু কুঁচকে রাগ করে চলে গেল। গবেষকের প্রশ্নের জবাবে সেই রাতের ঘটনাটা সবিস্তরে বর্ণনা করলুম। তিনি হাসতে গিয়ে গম্ভীর হলেন, বললেন, দণ্ডী কি গ্রাম ছেড়ে চলে গেছে মনে হয়? আমি বললুম, কে জানে, আজকাল তো গ্রামীণ উদ্বাস্তুরা শহরে গিয়ে ভিড় জমায়। পিরিমাল ওঝার খবর কি? নিশ্চয়ই সে বেকার হয়ে গেছে। কবে বেকার হয়ে সে শহরের ফুটপাতে গিয়ে উঠেছে। জড়িবুটি, মরার খুলি এইসব নিয়ে সে বসে থাকে দেখেছি। গবেষক একটু ভেবে নিয়ে বললেন, দণ্ডী আর তার বাবা তোমাদের যে ঘরটাতে আশ্রয় নিয়েছিল সেটা একটু দেখতে চাই। আমার ছোট ভাই পিঙ্কু এখন ধানবাদে আছে সপরিবারে, কাজেই ঘরটা খালি পড়ে আছে। সেই ঘরে ঢুকে লোকতাত্ত্বিক ঘোষণা করলেন, আপত্তি না থাকলে তিনি এই ঘরে একটা রাত কাটাতে চান। সেই ব্যবস্থাই হলো। এ ঘরে আর তেমন কোনো রহস্যজনক শব্দ শোনা যায় না। তাই আমরা ধরেই নিয়েছিলাম দণ্ডী ও তার বাবা ঘর খালি দেখে আর ফিরে আসেনি। আমার গবেষক বন্ধু অনেক রাত অবধি আশ্চর্য সব লোকতত্ত্ব নিয়ে আলোচনা করলেন। তারপর হাই তুলে বললেন, এবার শুয়ে পড়া যাক। আমার ঘুম আসছিল না, একটু উদ্বেগও ছিল মনের ভিতরে। যদি কোনো অঘটন ঘটে যায়, অপ্রস্তুতের এক শেষ হবে। ঠাকুরদার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলে উঠে পড়ল। সেই ঘরের কপাটে ঠোকা দিলাম। পণ্ডিত বন্ধু প্রায় সঙ্গে সঙ্গে বললেন, কে? আমি। তিনি দরজা খুলে দিয়ে বললেন, কি ব্যাপার? আহ, আলো নেভান। সে কি? কেন? তিনি খুব অবাক হয়ে গেলেন। আলো আমার সহ্য হয় না। তিনি বিস্ময় চেপে বড় আলো নিভিয়ে টেবিল বাতি জেলে হাসতে হাসতে বললেন, কি হঠাৎ আপনি আপনি করছো যে? আমি সামান্য লোক বাবু মশাই। তার মানে? আমি দণ্ডী। বন্ধু হাসতে হাসতে বললেন, এত সহজে আমি ভয় পাই না ব্রাদার, তবে তোমার রসিকতাটা অদ্ভুত বটে। এসো বসো। এমনিতেই নতুন জায়গায় গিয়ে আমার খুব একটা ঘুম আসে না চট করে। আরে আরে করছো কি? ছাড়ো ছাড়ো, তোমার আটকে আসছে যে। ধস্তাধস্তি চলতে থাকলো। তারপর কেউ হ্যাঁচকা টানে আমাকে পিছন থেকে টেনে নিল। আমি মেঝেতে পড়ে গেলুম। চোখ খুলে এক দঙ্গল মুখ দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।
হাসপাতালের নতুন ডাক্তার হরিপদ বাগচি মৃদু হেসে বললেন, কেমন বোধ করছেন? ধর্মর করে উঠে বসে বললুম, "হ্যাঁ, হ্যাঁ, আমার কি হয়েছিল বলুন তো?" আমার বউ বেঁকা মুখ করে বলল। বুড়ো বয়সে আধিক্যেতা। গবেষক মুখ চুন করে বসেছিল, একটু হাসলেন। তুমি ভীষণ কান্নাকাটি করে বলছিলে, বাবু মশাই আমি কোথায় যাব? ব্যাপারটা ভারী অদ্ভুত। পারিবারিক ভৃত্য নন্দ বলল, সারিয়ে না দিলে এতক্ষণে খুনের দায়ে পড়তেন দাদাবাবু। আমি অথবা দণ্ডী যেই হোক, কেন হঠাৎ ওই ভূত বিশেষজ্ঞের উপর এমন খাপ্পা হয়ে উঠলুম কে জানে। শুধু এইটুকু বলতে পারি, সজ্ঞানে আমি কিচ্ছু করিনি। ওই কপাটে হাত রাখার সঙ্গে সঙ্গে আমি যেন কেমন বদলে গিয়েছিলাম। নিজের উপর আমার এতটুকু নিয়ন্ত্রণ ছিল না। এতে আমার বন্ধু বিচ্ছেদ ঘটেনি, যদিও গবেষক তার গবেষণার বিপজ্জনক দিকটা টের পেয়ে আর এ লাইনে পা বাড়ায়নি। তবে এতটুকু বুঝতে পেরেছি, দণ্ডির শেষ আশ্রয় আমি। শুনছিলেন গোড়াচাঁদ মিত্রের লেখা আশ্রয়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অনুগ্রহ করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে নিন, যাতে ভবিষ্যতে আমরা যখনই কোনো আপডেট পোস্ট করি আপনাদের কাছে যেন তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায়। আগামী সপ্তাহে আমরা আবার আসব একটি নতুন গল্প নিয়ে, শুধুমাত্র গপ্প শোনা যাক চ্যানেলে। ততক্ষণের জন্য নমস্কার।